কারোই কোনো প্রবলেম নেই আগের দিনের পড়া থেকে? না। আচ্ছা, তোদের দুজনকে আমি একটা ছোট্ট কাজ দিচ্ছি। সেটা হচ্ছে, তোদের যে আহ, এই সামেটিভ সিস্টেমটা, এটা কি আগের 1-2 বছরে চলছিল নাকি তোদের বার থেকে স্টার্ট হয়েছে? না, এগুলো তো মানে প্রথম থেকেই, 5 থেকেই। আচ্ছা। আর তো আমাদের 3 দিন দিয়েছে, 1 তারিখ থেকে পরীক্ষা। আচ্ছা, আর আর 6 তারিখে physical exam। আচ্ছা, তো রুদ্রদেরকে রুটিন দিয়েছেন? না, এখনো তো দেয়নি। আচ্ছা, তোরা দুজনে কোনোভাবে চেষ্টা করতে পারবি একটুখানি যে তোদের স্কুলের আগের 2 বছরের অন্তত, যদি তার থেকে বেশি বাড়ে যায় তার থেকে বেশি, অন্তত 2 বছরের এই সেকেন্ড সামেটিভের প্রশ্ন জোগাড় করতে পারবি কোনোভাবে? সেটা পাওয়ার কোনো সম্ভাবনা আছে? সিক্সের পাবো। হ্যাঁ। 6 7 পারবো। এই না, 6 8 পারবো, সেভেনটা যাই না। আরে আমি তোদের ক্লাসের কথা বলছি। আমাদের ক্লাসের, হ্যাঁ, হ্যাঁ। জোর করে দেবো। দেবযানী পারবি কি? আমার বন্ধুদের কাছ থেকে শুনে দেখতে হবে। একটু জোরে বলুন, তোর কথা শুনতে পাচ্ছি না। বন্ধুদের কাছ থেকে শুনিয়ে দেখতে হবে, ওই যারা এখন টেনে পড়ে। হ্যাঁ, সেটা একটু দেখিস যে যদি হুম। তাদের থেকে কোনোভাবে পাস, অন্তত লাস্ট 2 বছরের এই সামেটিভের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নটা যদি জোগাড় করতে পারিস, তাহলে আমরা রোজ যেরকম পড়ছি তার সাথে সাথে আমরা কোয়েশ্চেন সলভ করবো আর কি। এবার আমার পক্ষে কোয়েশ্চেন জোগাড় করাটা একটু মুশকিল, বা ওই আর কি, মানে আমার মাথাতেও আসছে না যে কি প্রশ্ন এখান থেকে দেবে। বাট আমার মনে হয় পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য প্রশ্ন সলভ করাটা জরুরি। যদি পারিস তাহলে আহ, জোরে বল। তোমাকে গ্রুপে গ্রুপে পাঠাবো নাকি তোমাকে পাঠাবো? আর যদি গ্রুপে পাই। পাঠাবি তাহলে, গ্রুপে পাঠাবি তাহলেই হবে, ঠিক আছে? তাহলে তোদের ক্লাসেরই আগের 2 বছরের এই সামেটিভের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নটা যদি জোগাড় করতে পারিস, 2 বছর তার বেশি পারলে তার বেশিও কোনো সমস্যা নেই, সেটা গ্রুপে পাঠাবি। এবং আমরা তাহলে প্রতিদিন পড়ার পরে মানে পড়ার পরে খানিকটা সময় রাখবো, যে সময়টা আমরা খানিকটা প্রশ্ন সলভ করবো এবং খানিকটা প্রশ্ন হোমওয়ার্কও দেওয়া থাকবে, যাতে ওই পরীক্ষার প্রিপারেশনটাও একই সাথে নেওয়া যায়, তাতে করে খানিকটা রিভিশনও হবে। বুঝতে পারছিস কি বলতে চাইছি দুজনে? হুম হ্যাঁ। হুম। বেশ, শুরু করা যাক আজকের পড়া আমাদের তাহলে। আচ্ছা, আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে যে অ্যাসিড আর ক্ষার কি, ঠিক আছে, এবং তাদের কি কি বেসিক ধর্ম আছে। এবং সেখানে আমরা বারবার করে বলছিলাম যে আমরা একটা পার্টিকুলার, মানে অ্যাসিড আর ক্ষারের অনেকগুলো সংজ্ঞা নানান সময় দেওয়া হয়েছে, এবং প্রতিটা সংজ্ঞাই অন্যান্য, মানে কিছু নতুন ধর্মকে হিসেব করে বলে যে এটা অ্যাসিড এবং এটা ক্ষার বা এটা ক্ষারক। আমরা যে মতবাদটা পড়ছিলাম, বা আমরা যার মতবাদটা পড়ছিলাম, সেটা হচ্ছে আর্হেনিয়াসের মতবাদ, আমরা বারবার করে লিখছিলাম। তো আমরা প্রথমে একটুখানি আগের দিনই বলে নেওয়া উচিত ছিল, আমার যে মাথা থেকে বেরিয়ে গেছে। আর্হেনিয়াসের মতবাদে, আর্হেনিয়াসের মতবাদ অনুযায়ী অ্যাসিডের যে সংজ্ঞা দিয়েছি, ক্ষারের যে সংজ্ঞা দিয়েছি, তার সীমাবদ্ধতা কি, তার লিমিটেশন কি, মানে সেটা কোন জিনিসকে ধরতে পারে না, বা সেটা কি পারে কি পারে না। কি পারে তার তো খানিকটা আমরা দেখছি যে অনেকগুলো অ্যাসিডকে সত্যি শনাক্ত করতে পারে যে হ্যাঁ এটা অ্যাসিড, কিন্তু কোথায় সেটা পারে না বা কোথায় তার সীমাবদ্ধতা, সেটা নিয়ে ছোট্ট 1-2 কথা বলে আমরা তারপরে পরের আলোচনায় যাব। তাহলে এই যেটা বলছে সেটা হচ্ছে যে অ্যাসিড ও ক্ষারক বা ক্ষার এরকম করে বলি সংক্রান্ত আর্হেনিয়াসের মতবাদের সীমাবদ্ধতা। তাহলে প্রথম কথা হচ্ছে যে আর্হেনিয়াস অ্যাসিডের সংজ্ঞায় কি বলেছে, যে যারা জলীয় দ্রবণে H+ আয়ন দেয়। আর ক্ষারের সংজ্ঞায় কি বলেছে? মাইন্ড ইট, ক্ষার কিন্তু ক্ষারক নয়, ঠিক আছে। ক্ষারের সংজ্ঞা কি বলেছে? যারা অ্যাসিডকে প্রশমিত করে এবং জলীয় দ্রবণে OH- আয়ন দেয়, তা সেটা ছিল ক্ষারের সংজ্ঞা। তাহলে আর্হেনিয়াসের অ্যাসিড বা ক্ষারের সংজ্ঞায় সবসময় একটা জলীয় দ্রবণের প্রয়োজনীয়তা পড়ছে, ঠিক আছে। তাহলে আমি খুব শর্টেই লিখছি, বইয়ে ডিটেল লেখা আছে। তাহলে কি বলবো যে অ্যাসিডের, অ্যাসিড ও ক্ষারের
ধর্ম প্রদর্শন করতে আরহেনিয়াসের মতামত অনুযায়ী জলীয় দ্রবণে এদের উপস্থিতি আবশ্যক। মানে আরএনএস মতবাদ অনুযায়ী যদি আমাকে দেখতে হয় যেটা অ্যাসিড না এটা ক্ষার, তাহলে আমাকে তাদের জলীয় দ্রবণ নিতে হবে, সেখানে দেখতে হবে যে এইচ প্লাস আয়ন বেশি আছে না ওইচ মাইনাস আয়ন বেশি আছে, সেই অনুযায়ী দেখতে হবে। ফলে অজলীয় দ্রবণ, অজলীয় মানে কি বলতে চাইছি, অজলীয় মাঝখানে একটা ফারাক রাখা উচিত। অজলীয় দ্রবণে বা গ্যাসীয় অবস্থায় অ্যাসিড ও ক্ষারকে আরহেনিয়াসের মতামত অনুযায়ী বা আরহেনিয়াস একবার বলেছি, এই মতবাদ অনুযায়ী শনাক্ত করা যায় না। তাহলে আরহেনিয়াস এর সংজ্ঞায়, অ্যাসিড বা ক্ষারের সংজ্ঞায় সবসময় একটা জলীয় দ্রবণের রোল আছে, যে জলে নিয়ে দেখতে হবে, ঠিক আছে? তাহলে কি জলের বাইরে অন্য কোথাও গ্যাস মাধ্যমে বা অন্য কোনো দ্রবণে কি অ্যাসিড বা ক্ষার এক্সিস্ট করতে পারে না? পারে, অবশ্যই পারে, কিন্তু তাকে আমি আরহেনিয়াসের সংজ্ঞা অনুযায়ী ধরতে পারবো না। আরহেনিয়াসের সংজ্ঞা অনুযায়ী তাকে অ্যাসিড বা তাকে ক্ষার বলা যাবে না যতক্ষণ না আমি তাকে জলীয় দ্রবণে নিয়ে দেখবো। তাহলে এটা একটা আরহেনিয়াসের মতামতের একটা সীমাবদ্ধতা, যে সেই শুধুমাত্র জলীয় দ্রবণে অ্যাসিড না জলীয় দ্রবণে ক্ষার সেইটুকু দেখতে পারে, তার বাইরে দেখতে পারে না, তার সংজ্ঞাটা আর কি। তাহলে এটা হ্যালো, একটা সীমাবদ্ধ। হ্যাঁ। তোমাকে বলেছিলাম না যে ফিফথ চ্যাপ্টারটা আছে, ওটা ওটা নেই, আমি স্কুল থেকে শুনে এসেছি ভালো করে। মানে শক্তি কার্যটা নেই? না, আচ্ছা, রুদ্রদের কি আছে তাহলে? না নেই, আমি যাই আগের না দিন, ঠিকঠাক, স্কুলে যাইনি তাও। না, নেই মনেই মনে হচ্ছে। জিজ্ঞেস করে কালকে তো আমি বলে দেবো। তাহলে শিওর হয়ে আমাকে একবার বলবি, ঠিক আছে? হ্যাঁ। মানে ওটা থাকলে কভার করা খুব মুশকিল, ওটা না থাকলে তাও অনেকটা কভার করে খানিকটা রিভাইজও করে দেওয়া যেতে পারে। আচ্ছা, একটা কথা যেটা, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এরপরে আবার সামনের মঙ্গলবার পড়ছি, সকাল 11টা বা 11:30। আমি টাইমটা বলে দেবো, হয় 11টা হবে না 11:30 হবে সেটা। হুম, ঠিক তোর আছে। দেবযানীর সমস্যা নেই তো কোনো? না, না। বেশ। কিন্তু থার্ড চ্যাপ্টারের তাহলে কি ওটার মাঝখান থেকে করাবে? থার্ড চ্যাপ্টার বলতে? আগের বার তো থার্ড চ্যাপ্টারের হাফ অবধি ছিল, এবার ওই হাফটুকু নিয়ে তো, মানে মাঝখান থেকে কি করাবো? মানে যেটুকু অবধি পরীক্ষা আছে ওখান থেকে শুরু করবে। মানে শুরু করবো বলতে আমি ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা। মানে আগের বার থার্ড চ্যাপ্টার অল্প ছিল, অর্ধেকটা ছিল, আর এইবার বাকি অর্ধেকটা আছে, তুমি কি বাকি অর্ধেক থেকে কি শুরু করবে? ও আচ্ছা, থার্ড চ্যাপ্টারটা আছে আবার? হ্যাঁ, তোরা আমাকে না পরিষ্কার করে মানে কোনোবারই বলছিস না যে সিলেবাসটা কি আছে, সিলেবাসটা কি নেই, আমি এটা আমি তো জানতাম না। তোমাকে তখনই লিখে দিয়েছিলাম সব। এই তো আগের দিনও বললি যে তখন লিখে দিয়েছিলাম ফিফথ চ্যাপ্টার আছে, এখন বলছি ফিফথ চ্যাপ্টার নেই, ঠিক আছে। থার্ড চ্যাপ্টারের, আচ্ছা, দেখছি থার্ড চ্যাপ্টারের কতটা আছে আর কতটা নেই। সেটা তোমাকে আমি পরে শুনে বলে দেবো। তোদের নিজের কাছেই পরিষ্কার না। থার্ড চ্যাপ্টার আমার মনে হয় না আমি কভার করতে পারবো, কারণ এই যে পার্টগুলো আছে সেই পার্টগুলো আমি চেষ্টা করবো এক এক দিনে যদি খানিকটা কভার করা সম্ভব হয়, কিন্তু এটা এরকম করে বোঝানো মুশকিল হবে, এটার জন্য সময় লাগবে। হ্যাঁ, এই পর্বগুলো পড়তে সময় লাগবে। থার্ড চ্যাপ্টার আমি বলতে পারছি না কতটা কভার করতে পারবো। এই যে কেমিস্ট্রি পার্ট গুলো আছে সেখানে অ্যাসিড, ক্ষার, দ্রবণ এবং জল, এইটা আমি কভার করিয়ে দেবো এবং খানিকটা রিভাইজও করিয়ে দেবো। আমার মনে হয় যে থার্ড চ্যাপ্টারের ওখানে যাওয়ার থেকে এই পার্টগুলোকে আরেকবার রিভাইজ করে পরীক্ষার জন্য প্রিপেয়ার করে নেওয়াটা বেটার হবে। এবার দেখা যাক কতটা সময় পাওয়া যায়, যদি সময় খানিকটা পাওয়া যায় তাহলে থার্ড চ্যাপ্টারের থেকে পরীক্ষার জন্য যেটা একটা দুটো গুরুত্বপূর্ণ জিনিস সেটা নয় আমি মানে খানিকটা সময় দিয়ে বলে দেওয়ার চেষ্টা করবো, কিন্তু আমি গ্যারান্টি দিতে পারছি না। তবে এইটুকু কমপ্লিট করে করিয়ে দেবো সেটুকু বলতে পারছি না। মানে ওর যে ফোর্থ চ্যাপ্টারের যে অংশগুলো আমরা পড়ছি, বুঝতে পেরেছি না বুঝতে পেরেছি? হুম। হুম। তবু আমাকে বলিস।
দুজনেই একটুখানি সিলেবাসটা আমাকে একটু স্পষ্ট করে বলিস যে এইটা ফাইনাল সিলেবাস। যাই হোক, আচ্ছা, তাহলে আরএনএস এর মতামত অনুযায়ী অজলীয় দ্রবণ মানে জল ছাড়া অন্য কোনো দ্রবণে বা গ্যাসীয় মাধ্যমে অ্যাসিড বা ক্ষারকে শনাক্ত করা সম্ভব নয় আরএনএস এর মতামত অনুযায়ী। আরেকটা কি, আরেকটা হচ্ছে কিছু কিছু অ্যাসিড বা ক্ষারকে বা কিছু কিছু বস্তু যা জলীয় দ্রবণে অ্যাসিড বা ক্ষারের মতো অ্যাসিড বা ক্ষারের মতো ধর্ম দেখায়, যদিও আরহেনিয়াসের মতবাদ অনুযায়ী তারা H+ বা OH- আয়ন তৈরি করে না, বা OH- আয়ন আহ, প্রদান করে না। তার উদাহরণস্বরূপ কি বলা যায়, যেমন সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটের সংকেত কি হবে? কিরে রুদ্র, হ্যাঁ, হ্যাঁ মানে কি? NaCl। সোডিয়াম কার্বনেট বলেছি, কার্বনেটের সংকেত কি? মনে পড়ছে না। আগের দিন বারবার করে আমি বলে এসেছিলাম যে অ্যাটমিক আরে স্ট্রাকচারের পড়েছি 3-4, কিন্তু মুখস্থ হচ্ছে না। আমি খাতাটা নিয়ে আসছি এক second। খাতা দেখে বলে কি হবে? খাতা দেখে বললে তো হবে না, মানে এটা কোনো কথা? 3-4 বার পড়েছি, মুখস্থ হয়ে গেছে, 30-40 বার পড়তে হবে। 30-40 বার না হলে 300 বার 400 বার পড়তে হবে, মুখস্থ তো করতে হবে। 100 বার 400। বল কি বক্তব্য? কিছু বক্তব্য নেই। এই মানে এই পরের দিনের মধ্যে কিন্তু এটা মুখস্থ করে নিবি, বারবার করে বলছি কিন্তু। হ্যাঁ, হ্যাঁ। সোডিয়ামের চিহ্ন কি ছিল? সোডিয়ামের সালফেট ছিল। সোডিয়ামে Na। আর সোডিয়ামের যোজ্যতা কত ছিল? যোজ্যতা 2। কিচ্ছু তোরা ঠিক করে পড়ছিস না, কিচ্ছু ঠিক করে পড়ছিস না, বারবার করে বলছি, না, বাড়ি থেকে মুখস্থ করে দেখে করছি। আয়। বলবো? বল। এক, আর কার্বনেটের চিহ্ন কি? CO3 2 - তাহলে CO3 কার্বনেট এর যোজ্যতা ছিল 2, তাহলে এটা 2টা এখানে যাবে, আর সোডিয়ামের যোজ্যতা 1, তাহলে এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। তাহলে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ক্ষারীয়, যদিও এটি OH- আয়ন প্রদান করে না। তাহলে এটা একটা উদাহরণ হলো যে সোডিয়াম কার্বনেট যার জলীয় দ্রবণ ক্ষারীয়, কিন্তু এটা কিন্তু OH- আয়ন দেয় না। ঠিক আছে, আরএনএস এর সংজ্ঞা অনুযায়ী ক্ষারীয় হতে হলে OH- আয়ন দিতেই হবে। ফলে আরএনএস এর সংজ্ঞা দিয়ে কিন্তু এ কেন ক্ষারীয় সেটা বলা সম্ভব না। ঠিক আছে, আর একটা যদি অ্যাসিডের ক্ষেত্রে একটা উদাহরণ দেখতে হয়, আহ, যদি অ্যাসিডের ক্ষেত্রে উদাহরণ দিতে হয়, দাঁড়া, সোডিয়াম থায়োসালফেটের জলীয় দ্রবণ, হুম হুম সোডিয়াম বাইসালফেট, সরি থায়োসালফেট বলছি, বাইসালফেট, বাইসালফেটের চিহ্ন কি ছিল? সালফেটের চিহ্ন কি ছিল? সংকেত চিহ্ন বলছি। সালফেট হুম SO4 2 - এসো। হ্যাঁ, সালফেটের চিহ্ন H2SO4।
সালফেট কি একটা, সেটা বল দে একটুখানি রুদ্র। আমি সালফেট কি, অণু, পরমাণু, আয়ন, মূলক, কি? আয়ন। মানে একটা পরমাণু দিয়ে তৈরি আয়ন? না না, আচ্ছা, যদি আয়ন হয়ে থাকে তাহলে যদি এই তুই যে বললি H2SO4, H2SO4 চার্জ নেই তো, তাহলে সে আয়ন কি করে হবে? ওটা আমি স্টেজ ওভার হিসেবে বলে বলে দিয়েছি। ওই যে কি, এই আগের বারটা পড়ালে, এই আগের ক্লাসে পড়ালে না, ওই যে, আরে কি লেখা ছিল, নাইট্রিক উদাহরণগুলোর মধ্যে অ্যাসিডের, ওটার সালফেটের আমি সংকেত H2SO4 দিয়ে ছিল বলে ওটা বলে দিচ্ছি। H2SO4 কিসের সংকেত ছিল? সালফেটের সংকেত ছিল। না, দাঁড়াও, মনে পড়ছে সালফেটটা, এবং ওটা সালফেট হয় লেখা ছিল, কিন্তু আরেকটা কি লেখা ছিল সেটা মনে হচ্ছে না। নাইট্রিক অ্যাসিড, নাইট্রেট, তারপরটা কি করে এরকম তারপরে করে কি আমি নতুন জিনিস পড়াবো বলতো, যখন আগের জিনিসটাই তোরা ঠিক করে পড়ছিস না? আমি কি করে নতুন জিনিস পড়াবো? পড়ালেই বা কি হবে, তুই থোড়ি সেটা বুঝতে পারবি? পড়ছিস না, মোটেই ঠিক করে পড়ছিস না। আগের দিন পড়ালাম অ্যাসিড ক্ষার তার বেসিক জিনিসগুলো, তারপরে H2SO4 কিসের সংকেত সেটা বলতে পারছিস না। মানে এটা একটা বেসিক জিনিস আর কি। আমি পরের দিন অব্দি সময় দিচ্ছি, পরের দিন যদি বুঝতে পারি যে তোদের দুজনের মধ্যে কেউ এবং বা দুজনেই যে পড়ে আসিস নি, তাহলে এই বেকার সপ্তাহে দুদিন করে আমি পড়াবো না, কিন্তু তাদের পরীক্ষা সিলেবাস শেষ হবে না, হবে না। এবং আমি কিন্তু যার ক্ষেত্রে বুঝতে পারবো যে সে পড়া করে আসেনি, তাকে কিন্তু আমি বেরিয়ে যেতে বলবো। মানে অনেকদিন ধরে পড়া ঠিক করে ধরছি না, জিজ্ঞেস করছি না, অনেক ক্ষেত্রে হোমওয়ার্কও দিয়ে উঠতে পারছি না, তাই বলে তোরা পড়াই করবি না। এবং মানে মানে আমি কঠিন ডিটেলস যাচ্ছি না, এই সিম্পল জিনিস H2SO4টা কিসের সংকেত সেটাই বলতে পারছিস না, তাহলে তুই মানে কি পড়াবো আমি পরের জিনিস, কি বোঝাবো আর বলতো? যে মানে অ কথা বলতে পারছি না, আমি বাক্য রচনা করা শেখাচ্ছি, তো বাক্য রচনা করে কি হবে যখন অ কথাটাই বলতে পারছিস না? এবং এগুলো তো মানে এমন না যে আমি বুঝিয়ে দেবো যে দেখ এটা এরকম ওটা ওরকম আরেকবার বুঝিয়ে দিলাম। এটা তো তথ্য, যেটা মনে রাখতে হবে একটুখানি, এবং তার জন্য যতবার না মনে থাকবে ততবার পড়তে হবে। যেহেতু ফিজিক্সের ব্যাপার না যে আমি একবার বুঝিয়ে দিলাম আবার বুঝিয়ে দিলাম আবার বুঝিয়ে দিলাম, এর বোঝানোর তো কিছু নেই। সালফেটের চিহ্ন, সালফেটের সংকেত SO4 2 মাইনাস, এটা কি বোঝাবো বল? আর H2SO4 হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সংকেত। এতবার আগের দিন নোটে লেখানো হলো, বোঝানো হলো, তারপরেও যাই হোক, সোডিয়াম বাইসালফেট, তার সংকেত হচ্ছে NaHSO4। বাইসালফেটের সংকেত হচ্ছে HSO4 মাইনাস, সোডিয়ামের যোজ্যতা 1, বাইসালফেটের যোজ্যতা 1, তাহলে NaHSO4। সোডিয়াম বাইসালফেটের জলীয় দ্রবণ অ্যাসিডিক, যদিও এটি সরাসরি H+ আয়ন প্রদান করে না। তাহলে এটাও আরএনএস এর সংজ্ঞা অনুযায়ী অ্যাসিড হওয়ার কথা নয়, কিন্তু এর জলীয় দ্রবণ অ্যাসিডিক। তাহলে কিছু কিছু ক্ষেত্রে আরএনএস এর মতবাদ অনুযায়ী জলীয় দ্রবণে অ্যাসিডিক বা ক্ষারীয়, এটাকে ব্যাখ্যা করা যাচ্ছে না। আর জলীয় দ্রবণের বাইরে তো আরএনএস এর মতবাদের কোনো প্রয়োগই নেই, কারণ আরএনএস এর মতবাদটা পুরোপুরি জলীয় দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এই দুটো হচ্ছে মোটামুটি আরএনএস এর মতবাদের লিমিটেশন, ঠিক আছে, সীমাবদ্ধতা। এরপরে আমরা পরের পার্টে যাচ্ছি। পরের পার্টে যেতে হলে আমাদের যেটা বোঝা দরকার সেটা হচ্ছে যে এর পরের পার্টে তোদের যেটা আছে সেটা হচ্ছে অ্যাসিডের তিনটে অ্যাসিড মূলত: সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড। এই তিনটে অ্যাসিডের বিভিন্ন বিক্রিয়া, সেই বিক্রিয়ার মধ্যে দু তিনটে আলাদা আলাদা জায়গা আছে। তো সেই বিক্রিয়াগুলো বোঝার আগে আমরা একটুখানি আহ কয়েকটা ছোট ছোট জিনিস বুঝে নিই, তাহলে বিক্রিয়াগুলোকে আমাদের একটু জেনারেল ভাবে দেখতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমরা যেটা বোঝার চেষ্টা করবো সেটা হচ্ছে যে চার্জের ভিত্তিতে আয়নের শ্রেণী বিভাগ। চার্জের ভিত্তিতে আয়নের শ্রেণী বিভাগ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি জানি? আয়ন মানে কি? যে কোনো একটা পরমাণু, তার থেকে একটা ইলেকট্রন
হয় একটা দুটো বা একাধিক ইলেকট্রন বের করে নেওয়া হলে সে একটা চার্জ যুক্ত একটা একটা স্পিসিস একটা বস্তু তৈরি হয়, সেটাকে আয়ন বলে। আবার ইলেকট্রন ঢুকিয়ে দিলেও একটা নেগেটিভ, মানে ইলেকট্রনের আধিক্যের কারণে একটা নেগেটিভ চার্জ যুক্ত বস্তু তৈরি হবে, সেটাকেও আয়ন বলে। তাহলে এবার এই চার্জের ভিত্তিতে আয়নকে কিভাবে ভাগ করা যায়? দুভাবে ভাগ করা যেতে পারে, ঠিক আছে? তাহলে চার্জের ভিত্তিতে, তাহলে আচ্ছা আগে এরকম করে বলি যে আয়নটা কি জিনিস। পরমাণু থেকে ইলেকট্রন বের করে নিলে বা অধিক ইলেকট্রন প্রবেশ করালে চার্জ যুক্ত যে বস্তু তৈরি হয় সেটা হচ্ছে আয়ন, ঠিক আছে? এবার চার্জের ভিত্তিতে আয়নকে কভাবে ভাগ করা যাবে? দুভাগে। তাহলে চার্জের ভিত্তিতে আয়নকে দুভাগে ভাগ করা যায়, ঠিক আছে? কি কি? একটা হচ্ছে ক্যাটায়ন, বাংলায় এরকম করে লিখবে, ক্যাটায়ন। এটা কি? এটা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত আয়ন, পজিটিভ বা ধনাত্মক চার্জ যুক্ত আয়ন, ঠিক আছে? পজিটিভ বা ধনাত্মক চার্জ যুক্ত আয়ন। আরেকটা কি? আরেকটা হচ্ছে অ্যানায়ন, বাংলায় লিখবে এরকম করে। এটা কি? এটা হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক চার্জ যুক্ত আয়ন। তাহলে আয়নের দু রকম চার্জ হতে পারে, পজিটিভ বা নেগেটিভ। পজিটিভ চার্জ যুক্ত আয়নকে কি বলবে? ক্যাটায়ন, ঠিক আছে? আর নেগেটিভ চার্জ যুক্ত আয়নকে কি বলবে? অ্যানায়ন। আমরা অ্যানায়ন নিয়ে এখানে খুব বেশি কথা বলবো না, আমরা ক্যাটায়ন নিয়ে একটা দুটো কথা বলবো, ঠিক আছে? হুম। কারা মূলত ক্যাটায়ন তৈরি করে বা কাদের ক্যাটায়ন তৈরি করার প্রবণতা বেশি হয়? যে ধাতুগুলির পরমাণুর ক্যাটায়ন তৈরির প্রবণতা বেশি। ধাতু বলতে কি বলতে চাইছি? আমরা যে প্রথম 20টা পরমাণু পড়েছি, যার নামগুলো জানি না তোরা মুখস্থ করেছিস কিনা, তার মধ্যে থেকে ধাতুগুলোর উদাহরণ কি আছে? ধর লিথিয়াম, সেটা একটা ধাতু, ঠিক আছে? সে ইলেকট্রন ছেড়ে একটা ক্যাটায়ন তৈরি করে। কিভাবে তৈরি করে? এলআই প্লাস প্লাস একটা ইলেকট্রনকে এরকম করে ছেড়ে দেয়, ঠিক আছে? লিথিয়াম একটা ধাতু। তারপরে কি ছিল? আহ বেরিলিয়ামের অতটা নয়, ধর সোডিয়াম। তারপরে ধর ছিল ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ছাড়ে। আচ্ছা, এটা এরকম করে লেখার মানেটা কি? যে ম্যাগনেসিয়াম 2+ একটা আয়ন তৈরি হচ্ছে, ক্যাটায়ন তৈরি হচ্ছে, আর দুটো ইলেকট্রন তৈরি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এই লেখাটা একটু ঠিক করে লিখি, নলে এই 2+টা ওপরে লিখতে হবে। আচ্ছা দেখ, যেটা বলেছিলাম আগের দিন, যে একটা কেমিক্যাল রিয়াকশনের দুদিকে চার্জ ব্যালেন্স থাকতে হবে। এদিকে চার্জ শূন্য, এদিকেরও চার্জ কত? একটা প্লাস চার্জ, একটা মাইনাস চার্জ। ইলেকট্রনের চার্জটা মাইনাস আর এটার চার্জটা প্লাস। তাহলে এদিকেরও টোটাল চার্জ শূন্য। একইভাবে এটা দেখলে কি বোঝা যাবে? এদিকে টোটাল চার্জ কত? শূন্য, কোনো চার্জ নেই, নিস্তড়িত এটা। এইটার চার্জ হচ্ছে 2+, এটার চার্জ মাইনাস, কিন্তু এটা দুটো আছে, তাহলে দুটোর জন্য 2-, তাহলে 2+2-, এদিকে তো চার্জ শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এই ধাতুগুলো কি করছে? নিজে করে নিজের একটা ক্যাটায়ন তৈরি করছে, আর এক্সট্রা কিছু একটা বা দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? হ্যাঁ।
রুদ্র বুঝতে পারছিস কি? হ্যাঁ। আচ্ছা, তেমনি অ্যালুমিনিয়াম কি করে, অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন ছাড়ে। এটা কি করে মাথায় রাখার উপায়, যে কি কটা ইলেকট্রন ছাড়ে যোজ্যতা গুলো দিয়ে মাথায় রাখতে পারবি। সোডিয়ামের যোজ্যতা 1 ছিল, ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2 ছিল, অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3 ছিল, ঠিক আছে। আচ্ছা, আর কি করতে পারি, পটাশিয়ামের যোজ্যতা 1 ছিল। তো ও এরকম একটা ইলেকট্রন ছাড়ে একটা সিঙ্গেল পজিটিভ আয়ন বা ক্যাটায়ন তৈরি করে। ক্যালসিয়ামের যোজ্যতা 2 ছিল, ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ছেড়ে 2 পজিটিভ ক্যাটায়ন তৈরি করে। তাহলে এইগুলো হচ্ছে মূলত ধাতু। এই ধাতুগুলোর সবসময় ক্যাটায়ন তৈরি করার প্রবণতা বেশি থাকে, ঠিক আছে। একই রকম ভাবে ধাতুর ক্যাটায়নের ও পুনরায় ইলেকট্রন, আচ্ছা ক্যাটায়ন বলতে কি, তার চার্জ কি, ভালো করে বোঝার চেষ্টা করো। ক্যাটায়নের চার্জ কি, পজিটিভ। ক্যাটায়ন মানেই বলেছি যে ধনাত্মক চার্জ যুক্ত আয়ন, তাহলে ক্যাটায়নের চার্জ পজিটিভ। তাহলে এই প্রতিটা ক্যাটায়নের ইলেকট্রনের চার্জ যদি নেগেটিভ, ইলেকট্রনকে আকৃষ্ট করার ক্ষমতা থাকবে একটা। তার মানে ক্যাটায়ন যেটা যেটা পজিটিভ চার্জ যুক্ত কোনো কিছু, সেটা ইলেকট্রনের নেগেটিভ চার্জকে নিজের দিকে আকৃষ্ট করতে চাইবে এবং আবার ইলেকট্রন গ্রহণ করে নিতে পারে। তাহলে যেমন ধাতুর এরকম ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়ন তৈরি করা বা পজিটিভ চার্জ যুক্ত আয়ন তৈরি করার সম্ভাবনা রয়েছে, ঠিক তেমনি এই পজিটিভ চার্জ যুক্ত আয়নগুলোর আবার ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে ফিরে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। মানে এটা যেমন এই এই দিক থেকে এই দিকে যেতে পারে, তেমনি আবার এটা গ্রহণ করে নিয়ে এই দিকেও চলে যেতে পারে। এটা বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না কেন সেটা আছে? আমরা কি জানি যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করে। তাহলে ক্যাটায়নের আবার এই ইলেকট্রনটা গ্রহণ করে নিয়ে এটা গ্রহণ করে নিয়ে কোন দিকে চলে যাবে, এই দিকে, বিপরীত দিকে চলে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? যাচ্ছে। হ্যাঁ। না আচ্ছা বুঝতে এটা পারলে কি বল করে, কিন্তু। হ্যাঁ, বল কি বলছিস বল। না ওটা কি করে যাবে? আচ্ছা দেখাচ্ছি, দাঁড়া। পুনরায় ইলেকট্রন গ্রহণ করে নিস্তড়িত পরমাণুতে ফিরে যাওয়ার প্রবণতাও থাকে। কি করে যাবে, ধর কথা কথা পটাশিয়াম আয়ন আছে K+, এই একটা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে কোথায় যাবে, নিস্তড়িত পটাশিয়াম পরমাণুতে যাবে। হুম। কারণ পটাশিয়াম আয়নটা কিভাবে তৈরি হয়েছিল, পটাশিয়াম থেকে একটা ইলেকট্রন বার করে দিয়ে তৈরি হয়েছিল। তাহলে এই K+ যদি আবার ওই ইলেকট্রনটা গ্রহণ করে নেয় বা অন্য কোনো ইলেকট্রন গ্রহণ করে নেয়, তাহলে আবার নিস্তড়িত পটাশিয়াম পরমাণুতে চলে যাবে। একই রকম ভাবে ক্যালসিয়াম 2+, ধর সে ক্যালসিয়াম থেকে দুটো ইলেকট্রন বার করে দিয়ে তৈরি হয়েছিল ক্যালসিয়াম 2+। তাকে যদি আবার দুটো ইলেকট্রন আমি ঢুকিয়ে দিই তার মধ্যে, তাহলে সে কোথায় চলে যাবে, আবার নর্মাল ক্যালসিয়াম আহ পরমাণুতে পরিণত হয়ে যাবে সেটা। হুম। বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? হ্যাঁ বুঝতে পেরেছি। দেবযানী বোঝা যাচ্ছে তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে কোন দিকে যাবে, তাহলে কি আয়ন তৈরি করবে, ধাতু থেকে ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়ন তৈরি করবে, নাকি আয়নটা ইলেকট্রন নিয়ে ধাতুতে চলে যাবে, কোন দিকে থাকবে তাহলে, ঠিক আছে। সেটা নির্ভর করছে ধাতুটা কতটা সক্রিয়, ঠিক আছে। তাহলে এরকম করে বলা ভালো যে কোনো ধাতু যত সক্রিয় হবে, মানে যত তার ধাতব ধর্ম বেশি হবে বা রিয়াকশন করার টেন্ডেন্সি বেশি হবে, যত সক্রিয় হবে, তত তার আয়ন রূপে থাকার প্রবণতা বেশি এবং ইলেকট্রন গ্রহণ করে নিস্তড়িত পরমাণুতে ফেরার প্রবণতা কম। তাহলে কি বলছি আমি, যে যে ধাতু যত বেশি সক্রিয়, তার কোন দিকে থাকার প্রবণতা বেশি, আয়ন হিসেবে থাকার প্রবণতা বেশি। আর যে ধাতু যত বেশি নিষ্ক্রিয়, তার এই আয়নের ইলেকট্রন গ্রহণ করে আবার এই দিকে ধাতুর দিকে ফিরে আসার প্রবণতাটা বেশি।
তাহলে যেহেতু যত বেশি সক্রিয়, সে আয়ন হিসেবে তত বেশি থাকবে। যেহেতু যত কম সক্রিয়, সে তত তার আয়নে ইলেকট্রন গ্রহণ করে আবার নিস্তড়িত পরমাণুতে চলে আসার প্রবণতা তত বেশি। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? যাচ্ছে। হুম। আচ্ছা, এইটার উপর ভিত্তি করে একটা এরকম সিরিজ তৈরি করা হয়েছে যে কোন ধাতু কত বেশি সক্রিয়। সেটার উপর ভিত্তি করে একটা ক্রম, একটা সিরিজ তৈরি করা হয়েছে যে কে বেশি সক্রিয় কে কম সক্রিয়, ঠিক আছে? তাহলে সেটাকেই বলে ধাতুর সক্রিয়তা শ্রেণী। সেটা কিভাবে সাজানো হয়? আচ্ছা, সেটা পরের পাতে লিখি। আচ্ছা, সেটা কিভাবে সাজানো হয়? পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, এফি, এসএন। এসএন হচ্ছে, আচ্ছা, আপাতত আমি এসএনটা বাদ দিচ্ছি। এরকম কিছু 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 আছে। তারপরে আছে হাইড্রোজেন। হাইড্রোজেন ধাতু না, কিন্তু হাইড্রোজেনকে কেন রাখা হয়েছে এটা একটু পরে বুঝিয়ে বলছি। সিইউ, আরো এরপরেও আরো কিছু আছে, আমি আপাতত বলছি না। মানে এখানে কিছু কিছু জিনিস আছে যেটা আমি বাদ দিচ্ছি, এখানে কিছু কিছু জিনিস আমি বাদ দিচ্ছি, আমাদের এইটুকু হলেই চলবে। আচ্ছা, এই শ্রেণীটা কি বোঝায়? এই শ্রেণীটা বোঝায় যে এই দিক থেকে এই দিকে ধাতুর সক্রিয়তা কমছে। তার মানে কি? এর সক্রিয়তা সব থেকে বেশি ধাতু হিসেবে, তারপর এর, তারপর এর, তারপরের, 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 তারপরে, তারপরে এখানে যেগুলো আছে তারপরে, তারপরে এবং তারপরে হয়ে গেছে। তাহলে এদিক থেকে এদিকে ধাতুর সক্রিয়তা কমছে। আর ধাতুর সক্রিয়তা কমা মানে কি? এদিক থেকে এদিকে যাওয়া গেলে কি হবে? আয়ন হিসেবে থাকার প্রবণতা কমবে। কারণ কি বলেছি, সক্রিয়তা যত বেশি, আয়ন হিসেবে থাকার প্রবণতা তত বেশি। তাহলে যেহেতু বাঁ দিক থেকে ডান দিকে সক্রিয়তা কমছে, তার মানে আয়ন হিসেবে থাকার প্রবণতাও কমবে। আর তার সাথে সাথে কি হবে? আয়ন হিসেবে থাকার প্রবণতা কমবে মানে ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে আয়ন থেকে নিস্তড়িত পরমাণুতে চলে আসার প্রবণতা বাড়বে। তাহলে কি বলতে চাইলাম? আবার সাম আপ করে দিচ্ছি, পুরো ব্যাপারটা সাম আপ করছি একবার। যে দু ধরনের আয়ন হয়। আয়ন মানে কি? চার্জ যুক্ত পরমাণু। দু ধরনের আয়ন, একটা ক্যাটায়ন, একটা অ্যানায়ন। ক্যাটায়ন কি জিনিস? যাদের পজিটিভ চার্জ আছে। অ্যানায়ন কি জিনিস? যাদের নেগেটিভ চার্জ আছে। আচ্ছা, এবার আমরা ক্যাটায়ন নিয়ে আলোচনা করছি। কারা ক্যাটায়ন তৈরি করে? না, মূলত ধাতুগুলো ক্যাটায়ন তৈরি করে। ক্যাটায়ন কি জিনিস? পজিটিভ চার্জ আছে। তাহলে কি করে ক্যাটায়ন তৈরি হতে পারে? না, পরমাণুর মধ্যে আমি জানি ইলেকট্রন আছে, প্রোটন আছে। ইলেকট্রন নেগেটিভলি চার্জ, প্রোটন পজিটিভলি চার্জ, এবং এরা দুজন সমান সংখ্যায় আছে, এবং এদের চার্জ একে অপরের সমান এবং বিপরীত, তাই জন্য পরমাণু নিস্তড়িত। এবার যদি পরমাণু থেকে আমি কয়েকটা ইলেকট্রন বের করে দিই, তাহলে নেগেটিভ চার্জ কমে যাবে, পজিটিভ চার্জ বেড়ে যাবে। প্রোটন, প্রোটন যা ছিল তাই আছে, কিন্তু ইলেকট্রন যতগুলো ছিল তার থেকে কমিয়ে দিচ্ছে। তাহলে পুরো জিনিসটা চার্জ কি হয়ে যাবে? পজিটিভ। ফলে সেটা ক্যাটায়ন হবে। কারাই ক্যাটায়ন তৈরি করে? না, ধাতুগুলো মূলতই ক্যাটায়ন তৈরি করে। তার উদাহরণ দেখিয়েছি, লিথিয়াম একটা ধাতু, তার একটা পরমাণু থেকে এলআই প্লাস ক্যাটায়ন এবং একটা ইলেকট্রন তৈরি হতে পারে। মানে এটা কি বোঝাচ্ছে, যে এখান থেকে একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায়, তাহলে এই ক্যাটায়নটা পড়ে থাকবে। একই রকম ভাবে এটা থেকে, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায়, সেই ইলেকট্রনটা বেরিয়ে আমি এখানে দেখিয়েছি যোগ হিসেবে, তাহলে সোডিয়াম প্লাস ক্যাটায়ন তৈরি হবে। একই রকম ভাবে ম্যাগনেসিয়াম থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে Mg2 প্লাস ক্যাটায়ন তৈরি হবে। এরকম করে করে তৈরি হতে পারে। এই ধাতুগুলোর যেমন তাদের ক্যাটায়ন তৈরির প্রবণতা রয়েছে, তেমনি ক্যাটায়ন গুলোরও আবার ইলেকট্রন গ্রহণ করে, Ca2 প্লাস এই দুটো ইলেকট্রন গ্রহণ করে আবার এই দিকে চলে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে। নিস্তড়িত ধাতুর পরমাণুতে চলে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, যাবে না যাবে না? ও কি এইখান থেকে এদিকে যাবে,
নাকি এই আয়নটা আবার ইলেকট্রন গ্রহণ করে এদিকে চলে যাবে? কোনটা হবে? সেখানেই বলতে গিয়ে বলেছি যে কোনো ধাতু যত বেশি সক্রিয় তত তার আয়ন ফর্মে থাকার টেন্ডেন্সি বেশি, যত কম সক্রিয় তত তার এই নিস্তড়িত ধাতুর পরমাণু ফর্মে থাকার টেন্ডেন্সি বেশি। তার মানে কোনো ধাতু যত বেশি সক্রিয় সে তত আয়ন হিসেবে থাকতে চাইবে, সে তত কম ইলেকট্রন গ্রহণ করে আবার নিস্তড়িত পরমাণুতে চলে আসতে চাইবে। আচ্ছা, এবার আমি কি বললাম, ধাতুর সক্রিয়তার এরকম একটা শ্রেণী রয়েছে যেখানে পরপর সক্রিয়তা অনুযায়ী সাজানো হয়েছে, সেই শ্রেণীটা দেখালাম। সেই শ্রেণীর বাঁ দিক থেকে ডান দিকে ধাতুর সক্রিয়তা কমছে। তার মানে বাঁ দিক থেকে ডান দিকে ধাতুর আয়নে থাকার টেন্ডেন্সি কমছে, কারণ সক্রিয়তা কমছে। তার মানে বাঁ দিক থেকে ডান দিকে আয়নগুলো তার মানে বাঁ দিক থেকে ডান দিকে আয়নগুলোর ইলেকট্রন গ্রহণ করে আয়ন থেকে নিস্তড়িত হওয়ার প্রবণতা বাড়ছে। এই অবধি কোনো কনফিউশন আছে? তাহলে বুঝিয়ে বল কিন্তু আমাকে। না, নেই। তুই জানি কি বুঝতে পেরেছিস? হ্যাঁ, কিন্তু মানে এরা এরকম ক্যালসিয়াম দুটো আয়ন ছাড়ছে, মানে এর বেশি ছাড়বে না? তার মানে ছাড়। এইটাই তো বলেছিলাম যে এই প্রশ্নটা তুই সেই সময় করেছিলি, কেন এই যোজ্যতা দুই, বা কেন ক্যালসিয়াম দুটো ছাড়ছে, সোডিয়াম একটা ছাড়ছে। এবং তখন বলতে গিয়ে বলেছিলাম যে এইটা আরো ডিটেলে বুঝতে হলে অ্যাটমিক স্ট্রাকচারটাকে আরেকটু ডিটেলে পড়া দরকার ছিল, যেটা আমরা পড়ে উঠতে পারিনি কারণ আমরা একটু দেরি করে চলছিলাম। আপাতত ধরে নে যে এদের যা যোজ্যতা সেই অনুযায়ী ইলেকট্রন ছাড়ে। যদি পরে সময় পাই আমি অবশ্যই বলে দেবো যে কেন ক্যালসিয়াম দুটো ছাড়ছে, কেন সোডিয়াম একটা ছাড়ছে, বা কেন পটাশিয়াম একটা ছাড়ছে, কেন ম্যাগনেসিয়াম দুটো ছাড়ছে, কেন অ্যালুমিনিয়াম তিনটে ছাড়ছে, কেন এই সংখ্যাগুলো এইরকম ভাবে ডিটারমাইন হচ্ছে। ঠিক আছে, আপাতত এটাকে একটু মাথায় রাখার চেষ্টা করো একটা তথ্য হিসেবে। পরে সুযোগ পেলে পরীক্ষার পরে আমি কখনো বুঝিয়ে দেবো। খুব কঠিন কিছু নয়, কিন্তু একটু সময় লাগবে। তো বুঝিয়ে দেবো যে কেন এরা এই সংখ্যাই ছাড়ছে। বুঝতে পেরেছি না বুঝতে পারছি না? হুম। আচ্ছা, তাহলে এ ধাতু সক্রিয় শ্রেণী বুঝে গেলাম। এই সক্রিয় শ্রেণীতে আমি ফিরবো, একটু বাদেই ফিরবো আবার। আচ্ছা, এইবার আমরা এই ধাতু সক্রিয়তা শ্রেণীর সাপেক্ষে আহ অ্যাসিড আর ক্ষারের রিয়াকশনটাকে আরেকবার দেখবো। আমরা আগের দিনই অ্যাসিড আর ক্ষারের রিয়াকশন দেখেছি, ঠিক আছে? আমরা আরেকবার এটাকে দেখবো, ঠিক আছে? তার আগে আমরা দেখি যে এই উদাহরণটা দেখি যে বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য কাদের বলা হয়েছিল আগের দিন যদি মনে পড়ে, যে যারা গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে আয়নে ভেঙে যায় তাদেরকে বলা হয়েছিল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের থেকে তৈরি ক্যাটায়ন এবং অ্যানায়ন। ক্যাটায়ন হচ্ছে পজিটিভলি চার্জ, অ্যানায়ন হচ্ছে নেগেটিভলি চার্জ। আচ্ছা, তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর উদাহরণ আমি দেখি যে তারা তারা কি কি অ্যানায়ন বা ক্যাটায়ন তৈরি করে। ধর NaCl। NaCl এর মধ্যে আমি কি জানি যে সোডিয়ামটা হচ্ছে বেসিক্যালি ধাতব পার্টটা, এবং এ ক্যাটায়ন হিসেবে দেবে। তাহলে অন্য পার্টটা অ্যানায়ন হিসেবে দেবে, কারণ পুরো জিনিসটার তো চার্জ নেই। তাহলে একটা যদি ক্যাটায়ন হয় আরেকটা পার্ট কি হবে? অ্যানায়ন হবে। তার মানে এখানে এ হচ্ছে ক্যাটায়ন, এ হচ্ছে অ্যানায়ন। তার মানে একটা তড়িৎ বিশ্লেষণ ভেঙে গিয়ে সবসময় একটা পজিটিভ পার্ট একটা নেগেটিভ পার্ট দেবে। পজিটিভ পার্টটাকে আমরা বলছি ক্যাটায়ন, নেগেটিভ পার্টটাকে বলছি আমরা অ্যানায়ন। ঠিক আছে, বেসিক্যালি দুজনেই আয়ন, একটা পজিটিভলি চার্জ তাই সেটাকে ক্যাটায়ন বলছে, একটা নেগেটিভলি চার্জ তাই সেটাকে অ্যানায়ন বলছে। একই রকম ভাবে MgSO4 সেটা কি দেবে? Mg2+, আর একই সাথে SO4 2-। এইটা হচ্ছে আমার ক্যাটায়ন। আচ্ছা, এখানে যদি এন এর মানে প্লাস থাকলে ক্যাটায়ন হবে, আর মাইনাস থাকলে অ্যানায়ন হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু জেনারেলি কখনো অ্যানায়ন তৈরি করবে না। জেনারেলি সবসময় ক্যাটায়ন ফর্মেই থাকতে চাইবে। ঠিক ঠিক আছে, আছে। সেটাই তো এখানে বোঝালাম যে কারা ক্যাটায়ন তৈরি করে। ধাতুগুলোর পরমাণু ক্যাটায়ন তৈরির প্রবণতা বেশি। সেখানেই দেখালাম যে এগুলো হচ্ছে সব ধাতু, তো এরা সবসময় ক্যাটায়নই তৈরি করে, এটা জেনারেলি অ্যানায়ন তৈরি করে না। তবে হ্যাঁ, যদি অ্যানায়ন তৈরি করে যদি মাইনাস ফর্মে থাকে তখন সেটাকে অ্যানায়ন বলবো। ঠিক আছে। হুম। আচ্ছা, আর কি উদাহরণ হতে পারে? ধর HCl, এর ক্ষেত্রে কি হবে? H+,
আর Cl মাইনাস। তাহলে এইটা হবে আমার ক্যাটায়ন, এটা হবে অ্যানায়ন। বা ধর NaOH, সেটা কি হয়ে যাবে? Na প্লাস প্লাস OH মাইনাস। একই রকম ভাবে এইটা হয়ে যাবে আমার ক্যাটায়ন, এইটা হয়ে যাবে আমার অ্যানায়ন। শান্তনুদা পরিষ্কার? হুম। বলছেন যে কোনো কোনো সংকেতে এনে সবকটাতে প্লাস হতে পারে না, মানে দুটোই অ্যানায়ন বা দুটোই ক্যাটায়ন হতে পারে। যদি দুটোই অ্যানায়ন বা দুটোই ক্যাটায়ন হয়, ধর কথার কথা বলছি, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে এই হ্যাঁ, দিকের মোট চার্জ কত হলো? 2। +2। হুম। এই দিকের চার্জ কত? 0। তাহলে তো এটা হবে না। তার মানে একটা নিস্তড়িৎ জিনিস যখন ভাঙবে, তখন সেটা সবসময় যতটা প্লাস এ ভাঙবে ততটাই মাইনাসে ভাঙতে হবে, কারণ মোট চার্জটাকে শূন্য হতে হবে। কেন শূন্য হতে হবে? কারণ এইদিকে আমার তো একটা নিস্তড়িৎ জিনিস আছে, বুঝতে পারছিস না আচ্ছা ব্যাপারটা? এইদিকে শান্তনুদা, তো যদি আমি ওটাকে ছয় ছয় হয় আর এদিকে যদি প্লাস দিয়ে প্লাস ছয় ছয় বেরো, 3 3 বের করা যাবে না? তো আমি তো সেটা পড়ছি না, তো আমি তো এখানে প্লাস বা মাইনাসে কোনো জিনিসকে ভাঙছি না। আমি বাঁদিকে সবসময় একটা নিস্তড়িৎ জিনিসকে ভাঙছি যাতে চার্জ শূন্য। এই প্রত্যেকটা ক্ষেত্রে দেখ, বাঁদিকে যে জিনিসগুলো আছে তাদের সবার চার্জ শূন্য। হ্যাঁ। তাই জন্য ডান দিকে যতটা পজিটিভ চার্জ থাকছে ততটাই নেগেটিভ চার্জ থাকছে, যতটা পজিটিভ চার্জ আচ্ছা, দিই ততটাই সবকটা নেগেটিভ চার্জ। সবকটার চিহ্নই কি মানগুলো সবকটা কি শূন্যই হয় সবার? আর মানে অণু তো সবসময়, অণুর তো কোনো চার্জ থাকে না, যেমন পরমাণুর কোনো চার্জ থাকে না তেমনি অণুরও কোনো চার্জ থাকে না। ঠিক আছে। বুঝতে পারছিস? হ্যাঁ। পরমাণু, তার কোনো চার্জ নেই। পরমাণু থেকে ইলেকট্রন বের করে দিলে বা ঢুকিয়ে নিলে তখন আয়ন তৈরি হয়, ঠিক আছে? একই রকম হুম। ভাবে এরকম করে ভাব যে অনেকগুলো পরমাণু মিলে একটা অণু তৈরি হয়েছে, তার থেকে ইলেকট্রন ঢুকিয়ে নিলে বা বের করে নিলে তখন মূলক তৈরি হয়। সেখানে অনেকগুলো পরমাণু যুক্ত থাকে এবং তার একটা চার্জ থাকে। তো অণু বা পরমাণুর আহ কোনো চার্জ নেই, কিন্তু আয়ন বা মূলক এগুলোর চার্জ রয়েছে। অণু পরমাণু সবসময় চার্জবিহীন। বুঝতে পারছি না? বুঝতে পারছি না? নাহলে তাকে অণু বা পরমাণু বলাই হবে, নাহলে তাকে আয়ন বলা হবে বা মূলক বলা হবে। বুঝতে পারছিস? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দেবযানী বোঝা গেছে তো? হ্যাঁ। আচ্ছা, এবার এবার আমরা অ্যাসিড ক্ষারের সাপেক্ষে দেখি যে অ্যাসিড, অ্যাসিড আমি কি জানি, যে এরা জলীয় দ্রবণে H+ আয়ন দেয়। জলীয় দ্রবণে H+ আয়ন দেয়। তার মানে কি? তার মানে অ্যাসিড যে ক্যাটায়ন দেবে সেটা সবসময় H+ আয়ন হবে, আর যে অ্যানায়ন দেবে সেটা পাল্টাতে পারে। এটাই আগে থেকে বোঝানোর চেষ্টা করছিলাম। তার মানে অ্যাসিড যদি ভাঙে, অ্যাসিড ভেঙে নিস্তড়িৎ, যেহেতু বাদিকটা নিস্তড়িৎ, সেই জন্য একটা ক্যাটায়ন দেবে, একটা অ্যানায়ন দেবে, বা ঋণাত্মক একটা চার্জ দেবে, একটা পজিটিভ চার্জ দেবে। এই ক্যাটায়নটা সবসময় H+ হবে, এই অ্যানায়নটা যা খুশি হতে পারে। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? কারণ অ্যাসিড তো তাকেই যাচ্ছে। বলবো, অ্যাসিড তো তাকেই বলবো যে H+ আয়ন দেবে। তার মানে অ্যাসিড ক্যাটায়ন হিসেবে সবসময় H+ আয়ন দেবে, অ্যানায়নটা যা খুশি হতে পারে। যদি Cl- আয়ন অ্যানায়ন হয় তখন সেটা HCl অ্যাসিড হবে। যদি SO4 2- অ্যানায়ন হয় তখন সেটা H2SO4 হবে। যদি NO3- অ্যানায়ন হয় তখন সেটা HNO3 হবে। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে অ্যানায়নটা পাল্টাবে, ক্যাটায়নটা সবসময় H+ থাকবে। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না দেবযানী? হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা, এইটাই বেস বা ক্ষার হিসেবে কি হবে? বল, ক্ষার কোন আয়নটা ফিক্স ভাবে দেবে? জলীয় দ্রবণে কি দেয় এরা? এইচ। ও না, ওটাতে অ্যাসিড দেয়। ক্ষার কি দেয়? দাঁড়া, জলীয় দ্রবণে H+ আয়ন দেয়। সে কি বলে? অ্যাসিড। OH- আয়ন দেয়। হ্যাঁ, OH-। কি এরকম করে পড়ানো?
তাহলে ক্ষার জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন দেয়, ঠিক আছে? তাহলে ক্ষার যদি জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন দেয়, তাহলে ক্ষার ভেঙে গিয়ে কি দিচ্ছে? ও আচ্ছা, OH প্লাস মাইনাস আয়ন এইচ প্লাস। ক্যাটায়ন হবে না অ্যানায়ন হবে? আরেকবার বলো। OH মাইনাস আয়ন ক্যাটায়ন হবে না অ্যানায়ন হবে? anion হবে। রুদ্র বল। কি? OH মাইনাস আয়ন ক্যাটায়ন হবে না অ্যানায়ন হবে? অ্যানায়ন। কেন? কারণ OH মাইনাস আছে। তাহলে বল নেগেটিভ চার্জ, তাই জন্য অ্যানায়ন হবে। হুম। তাহলে ক্ষার অ্যানায়ন হিসেবে সবসময় কি দেবে? সবসময় OH মাইনাস আয়ন দেবে, তাই তাকে ক্ষার বলছি আমি, ঠিক আছে? আর ক্যাটায়ন কি দেবে? ক্যাটায়ন যা খুশি হতে পারে। তাহলে বুঝতে পারছি অ্যাসিডের ক্ষেত্রে কোনটা ফিক্সড। যা খুশি হতে পারে না, কি দিতে পারে এটা কি? এটা Na প্লাস হতে পারে, K প্লাস হতে পারে, Ca প্লাস হতে পারে, যেগুলো ক্যাটায়ন তৈরি করে, সেই ক্যাটায়ন গুলোর মধ্যে কোনো একটা ক্যাটায়ন থাকতে পারে, কিন্তু অ্যানায়ন হিসেবে সবসময় OH মাইনাস থাকবে। কারণ মনে কর আমরা ক্ষারের উদাহরণ কি পড়েছি, NaOH একটা ক্ষারের উদাহরণ। তাহলে এই NaOH মানে কি? এটা Na প্লাস আর OH মাইনাস, ঠিক আছে? হ্যাঁ। ধর KOH একটা ক্ষারের উদাহরণ, তাহলে KOH মানে কি? অ্যানায়ন হিসেবে সে দিচ্ছে OH মাইনাস, আর ক্যাটায়ন হিসেবে দেবে K প্লাস। CaOH হোল টু একটা ক্ষারের উদাহরণ, তাহলে এ কি দেবে? AOH মাইনাস দেবে অ্যানায়ন হিসেবে, Ca2 প্লাস দেবে ক্যাটায়ন হিসেবে। তার মানে এই পার্ট গুলো পাল্টাতে পারে, কিন্তু অ্যানায়নের পার্টটা ফিক্সড ক্ষারের ক্ষেত্রে। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? হ্যাঁ, পারছি। দেবজানি, বুঝতে পারছিস? হুম। অ্যাসিডের ক্ষেত্রে কোনটা ফিক্সড? অ্যাসিডের ক্ষেত্রে ক্যাটায়ন পার্টটা ফিক্সড, যে H প্লাস সবসময় ক্যাটায়ন দেবে। অ্যানায়ন পার্টটা অন্য কিছু দিতে পারে, যা খুশি, Cl মাইনাস দিতে পারে, SO4 2 মাইনাস দিতে পারে, NO3 মাইনাস দিতে পারে, যা খুশি হতে পারে, ঠিক আছে? তাহলে এবার বোঝার চেষ্টা করি যে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়াটা আসলে কি হচ্ছে। তাহলে অ্যাসিড এবং বেস এর বিক্রিয়া। তাহলে দেখ, অ্যাসিড কি দেবে সবসময় ক্যাটায়ন হিসেবে? H প্লাস দেবে, প্লাস একটা অ্যানায়ন দেবে, একটা নেগেটিভলি চার্জ পার্ট দেবে। বেস সবসময় কি দেবে, বা ক্ষার সবসময় একটা কি দেবে? ক্যাটায়ন দেবে আর একটা OH মাইনাস দেবে। হ্যাঁ, একটা OH মাইনাস দেবে। তাহলে এদেরকে যখন আমি বিক্রিয়া করব, যখন অ্যাসিডের সাথে বেসকে যুক্ত করব, তখন এরা যুক্ত হবে একে অপরের সাথে, H প্লাস আর OH মাইনাসটা একে অপরের সাথে যুক্ত হবে। মানে H প্লাস প্লাস OH মাইনাস। H প্লাস প্লাস OH মাইনাস, সেটা তৈরি হয়ে কি যুক্ত হয়ে কি দেবে? জল তৈরি করবে। দেখ, H2O তৈরি করবে, এবং এটা চার্জ কোনো থাকবে না, প্লাস চার্জ আর মাইনাস চার্জ ক্যান্সেল হয়ে যাবে। H প্লাস আর OH মাইনাস যুক্ত হয়ে কি দেবে? H2O দেবে। দুটো হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে, দুটো হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে। আর এই ক্যাটায়ন আর অ্যানায়নটা যুক্ত হয়ে কি করবে? এই ক্যাটায়ন আর এই অ্যানায়নটা যুক্ত হয়ে কি দেবে? এইটাকেই বলে লবণ। তাহলে লবণ কি জিনিস? যেখানে ক্যাটায়ন হিসেবে H প্লাস বাদে অন্য কিছু আছে, অ্যানায়ন হিসেবে OH মাইনাস বাদে অন্য কিছু আছে। কারণ অ্যাসিডের অ্যানায়নে কি হতে পারে? আচ্ছা, যা খুশি হতে পারে OH মাইনাস বাদ দিয়ে, মাইন্ড ইট। অ্যাসিডের অ্যানায়নে, অ্যাসিডে কখনোই OH মাইনাস থাকবে না, তাহলে যা খুশি হতে পারে OH মাইনাস বাদ দিয়ে। আর ক্ষারের ক্ষেত্রে ক্যাটায়ন হিসেবে যা খুশি হতে পারে H প্লাস বাদ দিয়ে, কারণ ক্ষারে তো H প্লাস থাকবে না কোনোভাবে, তাহলে তো সেটা অ্যাসিড হয়ে যেত, ঠিক আছে? তাহলে এই যে অ্যাসিডের যে অ্যানায়নটা আছে, সেটা কিন্তু OH মাইনাস হতে পারে না, OH মাইনাস বাদ দিয়ে যা খুশি হতে পারে। ক্ষারের যে ক্যাটায়ন আছে সেটা কিন্তু H প্লাস হতে পারে না, H প্লাস বাদ দিয়ে যা খুশি হতে পারে। তাহলে এই ক্যাটায়ন আর অ্যানায়ন যখন যুক্ত হবে, তারা একটা লবণ তৈরি করবে, ক্যাটায়ন অ্যানায়ন যুক্ত হয়ে। তাহলে যার ক্ষেত্রে ক্যাটায়ন OH প্লাস, সরি, ক্যাটায়ন H প্লাস বাদ দিয়ে যা খুশি হতে পারে, অ্যানায়ন OH মাইনাস বাদ দিয়ে যা খুশি হতে পারে। তাহলে এরকম করে বলবো কি, যে ক্যাটায়ন H প্লাস বাদ দিয়ে যা খুশি, অ্যানায়ন OH মাইনাস বাদ দিয়ে যা খুশি।
কেন বুঝতে পারলি অ্যানায়নটা কেন OH মাইনাস হতে পারে না? কারণ এটা অ্যাসিড। অ্যাসিড কখনো OH মাইনাস দেবে না। তাহলে এটা হবে না, এটা বাদ দিয়ে যা খুশি হতে পারে। একই রকম ভাবে বেস, ক্ষার, এ কখনো H+ দেবে না। তাহলে এই ক্যাটায়নটা H+ বাদ দিয়ে আর যা খুশি হতে পারে। তাহলে এই ক্যাটায়ন আর এই অ্যানায়নটা যখন যুক্ত হবে, তখন সেটাকে আমরা বলি লবণ। তাহলে লবণ কি জিনিস? লবণ একটা ক্যাটায়ন আর অ্যানায়নের কম্বিনেশন, যেখানে ক্যাটায়নটা H+ বাদ দিয়ে অন্য কিছু, অ্যানায়নটা OH মাইনাস বাদ দিয়ে অন্য কিছু। পরিষ্কার হচ্ছে না? পরিষ্কার হচ্ছে না? হ্যাঁ। কোনো জায়গায় সমস্যা থাকলে সেটা বুঝিয়ে বল। কোথায় অসুবিধা মনে হচ্ছে বল একটুখানি বুঝিয়ে। আর কিছু অসুবিধা নেই। দেবজানি বল। না, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এবার যদি আমি বলি, যদি আমি কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি, যে ধর আমি বললাম যে HCl+NaOH। তাহলে এবার বল, এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে বেস। তাহলে এই বিক্রিয়াটা যদি করি আমি, অ্যাসিড, আচ্ছা এক এক করে বল। রুদ্র বল দেখি, অ্যাসিড এখানে কোনটা? HCl আর NaOH এর মধ্যে কোনটা অ্যাসিড? HCl। আচ্ছা দেবজানি বল, বেস কোনটা, মানে ক্ষার কোনটা? NaOH। NaOH ক্ষার। আচ্ছা এবার এবার দেবজানি বল যে অ্যাসিডের ক্ষেত্রে কোনটা ক্যাটায়ন কোনটা অ্যানায়ন? এটা হচ্ছে অ্যাসিড, অ্যাসিডের ক্ষেত্রে কোনটা ক্যাটায়ন কোনটা অ্যানায়ন হবে? এইচ আমি বলবো প্লাসটা ক্যাটায়ন, Cl মাইনাসটা অ্যানায়ন। আচ্ছা এবার রুদ্র বল যে বেসের ক্ষেত্রে কোনটা ক্যাটায়ন কোনটা অ্যানায়ন হবে? বেসের ক্ষেত্রে হলো অ্যানায়ন হলো সিএলটা, আর এইচটা হলো ইসে কি বলে, ক্যাটায়ন। এইটা কি বেস? বেস না, কোনটা বেসটা বলবি? এনএইচ। তাহলে তুই ওটার ক্ষেত্রে কেন বলছিস? এটা তো ও, বেস। এটা ক্ষেত্রে, হ্যাঁ, বেসের ক্ষেত্রে হবে এটা হবে ক্যাটায়ন, আর ওইচটা হবে anion। না, চার্জ দিয়ে বল, Na+টা হবে ক্যাটায়ন, OH- হবে হ্যাঁ। অ্যানায়ন। আর ঠিক আছে। হ্যাঁ, তাই এবার কি জেনেছি আমরা? অ্যাসিডের নেগেটিভ পার্টটা বেসের পজিটিভ পার্টের সাথে যুক্ত হবে, সে যুক্ত হয়ে লবণ তৈরি করবে। আর বাদ বাকি অ্যাসিডের H+টা এর OH- সাথে যুক্ত হয়ে জল তৈরি করবে। তাহলে এই বিক্রিয়াটা ফাইনালি কি হবে যদি আমি ভেঙে দেখাই, ঠিক আছে, যদি আমি ভেঙে দেখাতে চাই, তাহলে ভেঙে দেখালে কিরকম ভাবে লিখবো? যদিও তোদের ভেঙে দেখানোর প্রয়োজন নেই, ঠিক আছে, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি যে অ্যাসিডটা ভেঙে H+ আর Cl- তৈরি করবে, আর বেসটা ভেঙে Na+ ক্যাটায়ন আর OH- তৈরি করবে। তার মানে এদেরকে যদি আমি একসাথে বিক্রিয়া করাই, তাহলে আমি বলবো এটা কি হবে, আচ্ছা বল। NaCl হবে। তাহলে NaCl লবণ তৈরি হচ্ছে, আর তার সাথে তার সাথে এই কি বলে, H2O। H2O জল তৈরি হচ্ছে। দেবজানি বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা, একই রকম ভাবে যদি আরেকটা বিক্রিয়া দেখা এরকম করে, যে আমি আর আচ্ছা ঠিক আছে, ভেঙেই দেখছি আমরা। ধর NH, আচ্ছা তোদের ভেঙে দেখাতে হবে না, তোদের শুধু এইটুকু লিখলেই হবে, ঠিক আছে। এই ভেঙে দেখানোটা আমি শুধু বোঝানোর জন্য মানে বোঝাচ্ছি, মানে পরীক্ষায় যদি জানতে চায় যে HCl আর NaOH এর বিক্রিয়ায় হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় তো দেখাও, তাহলে সেটা শুধু এই বিক্রিয়াটা দেখালেই হবে, ঠিক আছে। আগে কথায় লিখতে হবে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড ও জল তৈরি হয়, এটা লিখতে হবে, তারপরে এই বিক্রিয়াটা দেখাতে হবে, ঠিক আছে। আচ্ছা এই বিক্রিয়াটা দেখানোর সময় এটাকে এরকম করে দেখাস, সমান সমান চিহ্ন দিয়ে দেখাস, ঠিক আছে। এবং এইটা ভেঙে দেখানোর দরকার নেই, এইটা ভেঙে দেখানোর দরকার নেই। আচ্ছা, আরেকটা বিক্রিয়া আমি আবারও ভেঙে দেখাচ্ছি, কিন্তু আবারও বলছি পরীক্ষায় ভেঙে দেখানোর দরকার নেই। NH4NO3, সরি NH4OH আর HNO3, এই বিক্রিয়াটা কি হবে করে বল। উম রুদ্র বল দেখি, NH4OH ভেঙে কি দেবে আমাকে?
NH4 আর OH ভেঙে দেবে NH প্লাস OH মাইনাস। এনএইচ কোথায় আছে? শুধু কি এনএইচ আছে? NH4 প্লাস আর OH মাইনাস। ওএইচ মাইনাস। আর দেবযানী বল এইচ নদী ভেঙে কি দেবে? এইচ এইচ প্লাস NO3 মাইনাস। এইচ প্লাস এনও থ্রি মাইনাস। তাহলে উপরেরটা হলো ক্ষার, নিচেরটা হলো অ্যাসিড। তাহলে এবার যদি দুটোকে মিশিয়ে দিই, তাহলে দেবযানী বল দেখি কি তৈরি হবে। NH4 NO3 মাইনাস। NH4 NO3 মাইনাস কি করে হবে? NH4 এর প্লাসটার NO3 মাইনাসটা তো কেটে যাবে, দুটো তো NH4 NO3 হয়ে যাবে, ছোট না? তাহলে NH4 NO3, আর তার সাথে H2O। H2O। এটা পরিষ্কার হচ্ছে না? পরিষ্কার হচ্ছে না? হ্যাঁ। হুম। আচ্ছা। উম, 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 আচ্ছা। আহ, একটা উদাহরণ দেখা যাচ্ছে। হুম, এটা বলতে কি, এটা এবার একবারই লিখবো, ঠিক আছে? এটা আর ভেঙে লিখবো না। LOH3 প্লাস HCl। দেখি, লবণটার নাম রুদ্র, বল দেখি কি লবণটার লবণ। নাম হলো HCl। এখানে HCl টা কি? এটা লবণ ওটা তো মনে হয়। অ্যাসিড। তাহলে এই বিক্রিয়াটা একবার কি বল। হবে একটু আহ দাঁড়াও, চেষ্টা কর, চেষ্টা কর যে এই অ্যাসিডের বলছি লবণটা বলছি। তৈরি হবে অ্যাসিডের কোন পার্টটা একবারে নিয়ে? তো, একবারে বলতে হবে তো। হ্যাঁ। না, এটা হবে HAl। এইচ কি করে হবে? না, এইচ অ্যাসিড। আচ্ছা, ভেঙে ভেঙে বল। HAl এল, তো। দাঁড়া দাঁড়া দাঁড়া, পরের পৃষ্ঠায় লিখছি। LOH3 প্লাস HCl। একটা কথা বলবো, ওটা উল্টো করে দাও, AlH হবে। বল এটা ভেঙে কি তৈরি হবে? এটা এখান তৈরি হবে Al প্লাস OH মাইনাস, OH3 মাইনাস হোল কিউব। ওইচ যখন হোল 3 লেখা আছে, তার মানে হচ্ছে এখানে তিনটে ওইচ আছে। তার মানে এটা ভেঙে গিয়ে সবসময় তিনটে ওইচ মাইনাস দেবে, নট OH3 মাইনাস। ওইচ একটা মূলক, সেই পুরো মূলকটা তিনটে আছে। তাহলে এটা ভেঙে গেলে সেটা সবসময় খুলে যাবে, খুলে গিয়ে তিনটে ওইচ মাইনাস দেবে। তাহলে এল কি ফর্মে প্লাস হবে বল, যদি দুপাশে চার্জটা ব্যালেন্স করতে হয়? বাদিকে চার্জ কত, এল মোট? এল 3Al প্লাস হওয়ার কথা। 3L তো নেই, এল তো একটাই আছে, এল তো 3 নেই। 3 প্লাস। তাহলে এলটাকে 3 প্লাস হতে হবে, তাহলে ব্যালেন্স হবে। এর মাথায় টোটাল নেগেটিভ কটা আছে? একটার মাথায় একটা নেগেটিভ, তিনটের মাথায় কটা নেগেটিভ? তিন নেগেটিভ। তিনটে। তাহলে এই জিনিসটাকে তিনটে পজিটিভ হতেই হবে। কিন্তু এটা তো সংখ্যায় একটাই আছে, সংখ্যা তো আমি বাড়িয়ে দিতে পারবো। বুঝতে পারছিস না বুঝতে পারছিস না? হ্যাঁ পারছি। তাহলে একটু আগে তো দেখালাম যে এল সব সময় তিনটে ইলেকট্রন ছেড়ে দিয়ে Al3 প্লাসে যায়, দেখ সেটাই মেনটেন হচ্ছে এখানে। তো যেদিক থেকেই তুই যা, তুই একই জায়গায় পৌঁছবি। তুই যদি চার্জ ব্যালেন্স করার চেষ্টা করিস, তাতেও তুই Al3 প্লাসেই যাবি। আর তোর যদি মনে থাকে আলাদা করে যে সবসময় Al3 প্লাস তৈরি করে, তাহলে সেখান থেকেও তুই একই জায়গায় যাবি, যে কোনো একটা দিক দিয়ে গেলেই হবে, একই জায়গায় পৌঁছবি। তাহলে OH3টাকে ভাঙলে Al3 প্লাস আর 3 OH মাইনাস, তাহলে এটা কি হলো? এটা একটা ক্ষার হলো, ঠিক আছে? কারণ OH মাইনাস দিচ্ছে। একই রকম ভাবে যদি HCl করি, HCl কে ভাঙলে কি দেবে? H প্লাস Cl Cl মাইনাস। মাইনাস। তাহলে এবার বলার চেষ্টা কর যে LOH3 তার সাথে যদি HCl কে বিক্রিয়া ঘটাই, তাহলে কি তৈরি হবে? এল
থ্রি প্লাস তারপর সিএল। আচ্ছা, কে কে যুক্ত হবে সেটা বল, তারপর কি তৈরি হবে সেটা আসছে, কারা আচ্ছা কারা একটা যুক্ত কথা হবে। হ্যাঁ, বলছিলাম, এল থ্রি প্লাস আছে আর এদিকে সিএল মাইনাস আছে, তাহলে হ্যাঁ। এল টু হবে না? এল টু হলে কি সুবিধা হবে? একটা এলে Three- থ্রি প্লাস আছে, তাহলে দুটো এল নিলে সিক্স প্লাস হয়ে গেল, তো হ্যাঁ, বেড়ে গেল। তাহলে মোদ্দা কথা হচ্ছে এরা যুক্ত হবে, এই তো মূল কথা। আর এরা যুক্ত হ্যাঁ। হবে। এবার বক্তব্য হচ্ছে যে এর সাথে যদি একে যুক্ত হতে হয়, এ আছে থ্রি প্লাস, এ আছে একটা মাইনাস, যুক্ত হয়ে নিউট্রাল হতে হবে, কোনো চার্জ থাকলে হবে না। তাহলে এর সাথে কটা এ যুক্ত হতে পারবে? এর একটার জন্যই থ্রি প্লাস আছে, এর একটার জন্য ওয়ান মাইনাস আছে, একটা মাইনাস আছে। আরো তাহলে এর দুটো। সাথে, তাহলে একটা এল এর সাথে কটা সিএল যুক্ত হবে? আহ, তিনটে। তাহলে এল সিএল থ্রি হবে, এল সিএল থ্রি। একটা এল এর সাথে তিনটে ক্লোরাইড যুক্ত হবে, কারণ এক একটা ক্লোরাইডের চার্জ সিঙ্গেল নেগেটিভ, তিনটে ক্লোরাইড মিলে থ্রি নেগেটিভ হবে। বুঝতে পারছিস না বুঝতে পারছিস না? পারছি। তাহলে এল সিএল থ্রি হবে, আর এখানে এইচ টু তৈরি হবে। বুঝতে পারছিস না বুঝতে পারছিস না? হ্যাঁ পারছি। নতুন কিছু নেই, দেখ এল এর সাথে যখন ওইচ যুক্ত হয়েছিল তখন তিনটেই যুক্ত হয়েছিল, কারণ ওইচ এরও একটা একটা করে নেগেটিভ, তাই জন্য ওইচ টাও তিনটে যুক্ত হয়েছিল। এখানে ক্লোরাইডেরও একটা করে নেগেটিভ, তাই জন্য তিনটে যুক্ত হচ্ছে। দেবযানী, বুঝতে পারছিস না বুঝতে পারছিস না? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, কিন্তু এখানে দেখ একটা মুশকিল হয়ে গেছে। কি মুশকিল হয়েছে? যে ক্লোরাইড তো আমার একটাই ছিল, বা ক্লোরিন তো এখানে একটাই ছিল, এখানে তিনটে কি করে আসবে? রিয়াকশনটা ব্যালেন্স করতে হবে। দেখ, এলটা একটা ছিল, একটা আছে, ঠিক আছে, কিন্তু ক্লোরাইডটা একটা ছিল, তিনটে কি করে আসবে? তাহলে বুঝতে পারছি তো, যেখানে এল এর থ্রি পজিটিভ বলে এখানে তিনটে ক্লোরাইড লাগবে। তিনটে ক্লোরাইড কি করে পাবো? তাহলে তিনটে এইচসিএল নিতে হবে। তিনটে এইচসিএল নিলে তিনটে এইচ প্লাস আর তিনটে ক্লোরাইড পাবো আমি। বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে। যেহেতু যেহেতু এল এর চার্জটা থ্রি পজিটিভ, তাই এল এর সাথে ক্লোরাইডকে নিতে হলে তিনটে নিতে হবে। কিন্তু একটা এইচসিএল থেকে তো একটাই ক্লোরাইড পাবো, তাহলে তিনটে ক্লোরাইড কি করে পাবো? তিনটে এইচসিএল নিতে হবে, তাহলে তিনটে ক্লোরাইড পাবো, তিনটে এইচ প্লাসও পাবো। তাহলে এখানে আমি রিয়াকশনটা কিভাবে ব্যালেন্স করবো? এইখানে একটা তিন লিখবো। তাহলে এবার দেখ রিয়াকশনটা ব্যালেন্স হচ্ছে, সবটা মেলা। দেখ, এল এর সাথে একটা এল, একটা এল, তিনটে ক্লোরাইড, তিনটে ক্লোরাইড, বা তিনটে সিএল। আচ্ছা, জলটাকে মেলানোর চেষ্টা করো এবার। এখানে তিনটে এইচ, এখানে আরো তিনটে এইচ, মানে ছটা এইচ। এখানে কটা এইচ আছে? দুটো। তাহলে তিন হবে উপরে। একে যদি আমি তিন দিয়ে গুণ করি তাহলে কি হবে দেখ এবার। তিন দুগুণে ছটা এইচ, এখানে তিনটে এইচ আর ছটা এইচ। কটা অক্সিজেন? তিনটে অক্সিজেন, আর কোথাও অক্সিজেন বাদিকে নেই। ডান দিকে কটা অক্সিজেন? তিনটে অক্সিজেন। তাহলে এইবার রিয়াকশনটা আমার ব্যালেন্স হয়েছে। বেসিক্যালি কি হয়েছে ব্যাপারটা, যে আমি এই ভাঙা জায়গা থেকে দেখতে চাই, বেসিক্যালি তিনটে এইচসিএল নিতে হয়েছে আমাকে, যাতে তিনটে ক্লোরাইড পাই। তাহলে এখানে তিন হয়ে গেছে, এখানে তিন হয়ে গেছে। এই তিনটে এইচ প্লাস তিনটে ওইচ মাইনাসের সাথে যুক্ত হয়েছে, সেই জন্য তিনটে জল তৈরি হয়েছে। বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? হ্যাঁ, বোঝা যাচ্ছে। রুদ্র, কি বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। তার মানে এল ওইচ, ওইচ হোল থ্রির সাথে যদি এইচসিএল কে বিক্রিয়া করাতে হয়, তাহলে দেখ কি করে বোঝার উপায়, সহজে একবারে কি করে বোঝার উপায়। এই এর, এটা হচ্ছে ক্ষার আমার, এটা ওইচ মাইনাস দেবে। তাহলে এর ওইচ মাইনাস বাদে অন্য পার্টটাকে দেখবো, এল। এটা হচ্ছে অ্যাসিড আমার, এ এইচ প্লাস দেবে। তাহলে এর এইচ প্লাস বাদে অন্য পার্টটাকে দেখবো, তার মানে সিএল। তার মানে এল সিএল এর সাথে যুক্ত হবে। এবার আমি যদি একটু মনে করার চেষ্টা করি যে এল এর যোজ্যতা কত ছিল, সিএল এর যোজ্যতা কত ছিল। সিএল এর যোজ্যতা ছিল এক, এল এর যোজ্যতা ছিল তিন। সেখান থেকেই বলতে পারবো যে এর যোজ্যতাটা এর ঘাড়ে চলে যাবে, এর যোজ্যতাটা এর ঘাড়ে আসবে। এল সিএল দিয়ে তৈরি হবে। আর জল যেরকম করে তৈরি হয় তেমনি তৈরি হবে।
এবার রিয়াকশনটাকে আমাকে জাস্ট ব্যালেন্স করলেই হয়ে যাবে, এত এত ভেঙে আমাকে লিখতেই হবে না। বুঝতে পারছিস না বুঝতে পারছিস না? হ্যাঁ পারছি। তাহলে আমাকে কি করতে হবে, যোজনাগুলো মুখস্থ রাখতে হবে, প্রথম কথা যেটা। সেই জন্যই বারবার করে আমি বলেছিলাম যে তোরা অ্যাটমিক স্ট্রাকচারটা কিন্তু ভালো করে দেখে আসবে। তাহলে এইটা হচ্ছে ক্ষারের সাথে অ্যাসিডের বিক্রিয়া। এবার এখানে একটা ছোট্ট মজার ব্যাপার আছে। কি মজার ব্যাপার আছে? দেখ, এখানে আমরা যে কটা বিক্রিয়া পড়লাম তারা, তো সেখানে সব অ্যাসিড গুলোই একটা করে এইচ প্লাস দিচ্ছিল, একটা করে মানে একটা HCl ভেঙে গিয়ে একটা এইচ প্লাস একটা Cl মাইনাস দিয়েছে। ঠিক তেমনি HNO3 এর ক্ষেত্রে কি হয়েছে, একটা HNO3 ভেঙে গিয়ে একটা এইচ প্লাস একটা NO3 মাইনাস দেয়। ঠিক আছে? কিন্তু এরকম অ্যাসিড গুলোর ক্ষেত্রে কি হবে, যারা একের বেশি এইচ প্লাস দিতে পারে। ঠিক আছে? তাহলে একের বেশি এইচ প্লাস দিতে পারলে কি হবে, সেখানে যেটা হবে মানে ধর H2SO4, সে দুটো এইচ প্লাস ম্যাক্সিমাম দিতে পারে, তার একটা অণুতে থেকে দুটো এইচ প্লাস দিতে পারে। ঠিক আছে? তাহলে H2SO4 এর ক্ষেত্রে, H2SO4 এর ক্ষেত্রে কি দেখবো, H2SO4 এর ক্ষেত্রে H2SO4 দুটো এইচ প্লাস দিতে পারে। তাহলে আসলে H2SO4 কি করে, প্রথমে একটা এইচ প্লাস দেয় এবং একটা HSO4 মাইনাস, যেটার নাম ছিল বাইসালফেট, সেইটা দেয়। তাহলে H2SO4 প্রথমে ভেঙে গিয়ে একবার একটা এইচ প্লাস একটা HSO4 মাইনাস, এখান থেকে একটা এইচ কে সরিয়ে নিবি জাস্ট, একটা HSO4 মাইনাস দেয়। এই HSO4 মাইনাসটা আবার এইচ প্লাস দিতে পারে, কিভাবে দিতে পারে, আর একটা এইচ প্লাস আর SO4 2 মাইনাস। দেখ ভালো করে দেখ, বোঝার চেষ্টা কর। তাহলে প্রথমে আমার H2SO4 ছিল, সে একটা এইচ প্লাস দিল। তাহলে তো তাহলে তো ওখানে 2H+ লিখতে পারি একবারে আবার হ্যাঁ ভেঙে। হ্যাঁ, একদম একদম একদম, আসছে আমি সেটাতে। তাহলে H2SO4 প্রথমে একটা এইচ প্লাস দিতে পারে আর একটা HSO4 মাইনাস দিতে পারে। ঠিক আছে? দেখ চার্জ মেলা, এর প্লাস এর মাইনাস, টোটাল চার্জ জিরো, টোটাল চার্জ জিরো। এই এইচ এসও ফোর মাইনাসটা আবার ভেঙে গিয়ে একটা এইচ প্লাস একটা SO4 2 মাইনাস দিতে পারে। দেখ চার্জ মেলা, বাদিকের চার্জ একটা নেগেটিভ, ডান দিকের চার্জ একটা পজিটিভ দুটো নেগেটিভ, তার মানে একটা নেগেটিভ। রুদ্র, বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে। এটাকে অনেক সময় একবারে লেখা হয় যে H2SO4 ভেঙে গিয়ে দুটো এইচ প্লাস আর একটা SO4 2 মাইনাস দিতে পারে। এই যে বেসিক্যালি এরও ভেঙে যাওয়াটাকে একেবারে ধরে নিয়ে বলছে। ঠিক আছে? যে দুটো স্টেপে দুটো ধাপে ধাপে দুটো এইচ প্লাস আর SO4 2 মাইনাস দিতে পারে। এই ধাপটাকে আমরা অনেক সময় দেখাই না। ঠিক আছে? যে প্রথমে এখান থেকে এটা হয়, তারপর আবার এটা ভেঙে গিয়ে আবার একটা এইচ প্লাস আর একটা SO4 2 মাইনাস দেয়। ওটাকে একবারে লেখা হয় যে H2SO4 ভেঙে গিয়ে দুটো এইচ প্লাস আর একটা SO4 2 মাইনাস দেবে। কিন্তু এই দুটো স্টেপে ভাঙাটা কেন গুরুত্বপূর্ণ হয়ে যায়, যখন আমি ক্ষারের সাথে বিক্রিয়া করবো। ক্ষারের সাথে আমি কি দেখেছি, যে অ্যাসিডের যেটা অ্যানায়ন বা নেগেটিভ চার্জ সেটা ক্ষারের ক্যাটায়নের সাথে যুক্ত হবে। প্রশ্ন হচ্ছে H2SO4 এর ক্ষেত্রে তাহলে অ্যানায়ন কোনটা, এইটা না এইটা? H2SO4 যদি একটা পজিটিভ চার্জ মানে একটা এইচ প্লাস ছাড়ে তাহলে এটা অ্যানায়ন, যদি দুটো এইচ প্লাস ছাড়ে তাহলে এটা অ্যানায়ন। তাহলে কোনটা, আসলে দুটোই তৈরি হয়। ঠিক আছে? H2SO4 বা এই ধরনের যাদের ক্ষেত্রে একাধিক এইচ প্লাস ছাড়ার প্রবণতা আছে এবং যারা ধাপে ধাপে এরকম করে ছাড়ে, তাদের ক্ষেত্রে যখন ক্ষারের সাথে বিক্রিয়া হয় তখন দুটোই তৈরি হতে পারে। ঠিক আছে? তার উদাহরণ কি, যদি আমি H2SO4 এর সাথে NaOH কে বিক্রিয়া ঘটাই, NaOH এর বিক্রিয়া ঘটাই। ঠিক আছে? তাহলে আমি জানি এইখান থেকে একটা এইচ প্লাস যদি বেরোয়, কি পড়ে থাকবে, HSO4 মাইনাস, একটা এইচ প্লাস বেরোলে। আর এখান থেকে এর ক্যাটায়নটা কি আছে, এর পজিটিভ চার্জটা কি আছে, Na প্লাস। তাহলে এটা এরকম ভাবে তৈরি করতে পারে, NaHSO4, এর HSO4 মাইনাস আর এর Na প্লাস যুক্ত হয়ে NaHSO4 তৈরি করতে পারে এবং তার সাথে জল তৈরি করতে পারে। কেন জল তৈরি করবে না, এর এইচ প্লাস আর এর OH মাইনাস, অ্যাসিডের এইচ প্লাস আর বেসের OH মাইনাসটা মিলে H2 তৈরি করতে পারে। এটা একটা হতে পারে জিনিস। আর একটা জিনিসও হতে পারে,
কি হতে পারে? যদি এইচ টু এসও ফোর ডিরেক্টলি ভেঙে গিয়ে এসও ফোর টু মাইনাস দেয়, তাহলে তো আর এর সাথে যুক্ত হবে না, এর সাথে যুক্ত হবে তখন। তাহলে তখন আমাকে দেখতে হবে যে এন এ প্লাস এই এসও ফোর টু মাইনাসের সাথে যুক্ত হতে পারে ডিরেক্টলি। তাহলে তখন সেটা কি দেবে? এন এ, দেখ এন এ প্লাস, আবার ভালো করে বোঝ, এখান থেকে আসছে এন এ প্লাস, এখান থেকে আসছে এসও ফোর টু মাইনাস। তাহলে এর দুটো নেগেটিভ, এর একটা নেগেটিভ, তাহলে সরি একটা পজিটিভ। তাহলে যুক্ত হতে গেলে কি লাগবে? এর দুটো নিতে হবে, দুটো নিলে দুটো পজিটিভ হবে, আর এর একাই দুটো নেগেটিভ। তাহলে সেটা কিরকম দেখতে হবে? Na2SO4। তার সাথে কি শান্তনু হবে? অ্যাকশন দাঁড়াও তো। হুম, হ্যাঁ, এবার বলো। তাহলে Na2SO4 কেন হলো না? SO4 এর দুটো মাইনাস থাকে আর এন এর একটা প্লাস থাকে। তাই SO4 এর সাথে এন কে যুক্ত হতে হলে দুটো এন এ নিতে হবে, নাহলে দুটো প্লাস হবে না দুটো মাইনাসের সাথে। তাহলে Na2SO4 তার সাথে জল। আবার রিঅ্যাকশনটা ব্যালেন্স করবো কি করে? দেখ রিঅ্যাকশনটা ব্যালেন্স হয়নি, এখানে দুটো এনে আছে, এখানে একটা এনে আছে। তাহলে ব্যালেন্স করার জন্য প্রথমেই এটাকে দুই দিয়ে গুণ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, দুই দিয়ে গুণ করার পর কি ব্যালেন্স হয়েছে দেখা যাক চেক করে। দুটো এনে, দুটো এনে, একটা এস, একটা এস, এখানে দুটো হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, কিন্তু এটা দুবার নিয়েছি, তাহলে দুটো হাইড্রোজেন, টোটাল চারটে হাইড্রোজেন। এখানে কটা হাইড্রোজেন আছে? দুটো হাইড্রোজেন। তাহলে এই জিনিসটাকেও দুই দিয়ে গুণ করতে হবে। তাহলে হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেছে, এনএ ব্যালেন্স হয়ে গেছে, সালফারও ব্যালেন্স হয়ে গেছে, সালফারটাও ব্যালেন্স হয়ে গেছে, একটা সালফার একটা সালফার। অক্সিজেনটা কি ব্যালেন্স হয়েছে? বাঁ দিকে চারটে অক্সিজেন, আর এখানে একটা অক্সিজেন, কিন্তু এটা দুবার আছে, তাহলে ছটা অক্সিজেন। ডান দিকে দেখা যাক, চারটে অক্সিজেন, একটা অক্সিজেন কিন্তু দুবার আছে, তাহলে টোটাল ছটা অক্সিজেন। বোঝা গেল না বোঝা গেল না? হ্যাঁ, তাহলে গেছে। reaction কি হঠাৎ হঠাৎ করে হ্যাঁ গেছে বলি, তুই কি দেখছিস আদৌ? হ্যাঁ। আমার তো মনে হচ্ছে না। হ্যাঁ, দেখছি, কেন দেখবো না। তাহলে বাঁ দিক আর ডান দিকে সমস্ত পরমাণুগুলোকে আমি সমান সংখ্যায় নিয়ে নিয়েছি, তাহলে রিয়াকশনটা ব্যালেন্স হয়ে গেছে। তাহলে H2SO4 এর সাথে NaOH এর বিক্রিয়ায় HSO4 মাইনাস দিয়ে NaHSO4 ও তৈরি হতে পারে, আবার SO4 টু মাইনাস দিয়ে Na2SO4 ও তৈরি হতে পারে। এটাকে বলবো সোডিয়াম বাইসালফেট, এটাকে বলবো সোডিয়াম সালফেট। আচ্ছা, এবার আমরা একটা ব্রেক ব্রেক নিচ্ছি। আচ্ছা, বোঝা না গেলে জিজ্ঞেস কর কিন্তু কিছু, তারপরে ব্রেকটা নিচ্ছি। আচ্ছা, আশা করি তোর জিজ্ঞেস করার কিছু নেই। ঠিক আছে, যা চল ব্রেক।